তুমি যখন স্প্রে দিতেছো, স্প্রে দেওয়ার পর ওইটা কিন্তু একটা ক্ষুদ্র জায়গা থেকে, স্প্রেটা কি ক্ষুদ্র জায়গা না? কি জায়গা? ক্ষুদ্র জায়গা। স্প্রে কিরকম থাকে? সরু থাকে। যেমন ধর একটা বোতলের স্প্রে, এই যে জায়গাটা দিয়ে যে বের হয় ছোট্ট একটা ছিদ্র, এই ছিদ্রটা যখন বের হয় তখন কিন্তু ক্ষুদ্র ছিদ্র জায়গা থেকে যখন একটা বিশাল জায়গাতে চলে যায় তখন এটাকে আরেকটা প্রস্তুতিকে বলতেছে ব্যাপন। এবং এটা হচ্ছে একটা উদাহরণ। তুমি যখন একটা ঘরে সুগন্ধি স্প্রে দাও, তারপর হচ্ছে আগরবাতি জ্বালালে তার একটা যে সুবাস হয় বা সুগন্ধ ছড়িয়ে পড়ে, দেন এটি ব্যাপন প্রক্রিয়ার কারণেই ঘটে থাকে। তারপরে যে ধূপের ধোঁয়া, অনেকে হয়তো দেখছো আমাদের গ্রামে গরুর যখন গোয়াল ঘর বলে অনেকে, মশা মশা যাতে না আসে একটা ধোঁয়া দেওয়া হইতো, যেটাকে বলতেছে ধূপের ধোঁয়া। এটা দিলে তোমার ওইখানে মশা থাকতো না আর কি। ঠিক আছে, তো এখানে কিন্তু একটা ছোট একটা ধূপের ধোঁয়া, মানে একটা ছোট একটা এরকম গোলের মতো এখানে তোমার ধূপের ধোঁয়া থাকতো। থাকার পরে এইখান থেকে ওভারঅল টোটালটা কি হয়ে যেত, পুরা রুমটা একবারে ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে যেত আর কি। ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা ব্যাপনের উদাহরণ। লেকচার শিট সবই ওয়েবসাইটে পাবা। তুতের পরীক্ষা আসবে না, পরীক্ষায় সব দরকার নেই। ব্যাপনের গুরুত্বটা কি? ব্যাপনের গুরুত্ব হচ্ছে উদ্ভিদ সালোক সংশ্লেষণের সময় বাতাসে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। এই অত্যাবশ্যক কাজ, মানে অক্সিজেন কি করে ত্যাগ করে এবং কার্বন ডাই অক্সাইড যখন গ্রহণ করে, এটাকে একটা অত্যাবশ্যকীয় কাজ। এই অত্যাবশ্যকীয় কাজের জন্য ব্যাপনের গুরুত্বটা কি খুবই খুবই অপরিসীম। ঠিক আছে, অভিশ্রবণ কি? অভিশ্রবণ প্রক্রিয়া বোঝার জন্য আমাদের যেই বিষয়ে ধারণা দরকার তার মধ্যে অন্যতম হলো ভিন্ন ঘনত্ব বিশিষ্ট দুইটি দ্রবণের মধ্যে অবস্থিত পর্দার বৈশিষ্ট্য। পর্দা আবার তিন প্রকার, একটা হচ্ছে ভেদ্য পর্দা, একটা হচ্ছে অভেদ্য পর্দা। ভেদ্য পর্দা কি? ভেদ্য পর্দা হচ্ছে যে পর্দা দিয়ে দ্রাবক এবং দ্রাবক উভয় অণু সহজে চলাচল করতে পারে। দ্রাবক এবং দ্রাবক উভয় চলাচল করতে পারে, সেটাকে বলা হচ্ছে ভেদ্য পর্দা। এগুলো একটু পড়ে নিবা, অভিশ্রাবণ, অভিশ্রাবণের গুরুত্ব গুলা কি, এগুলো আসলে ইম্পর্টেন্ট, তোমাদের বাসায় একটু পড়া থাকবে এগুলা। অভিশ্রাবণ আমি একটু টাচ করতেছি সবগুলো, যাতে করে তোমরা আসলে যাতে জানতে পারো। ঠিক আছে, ওকে। প্রচ্ছেদন কি? প্রচ্ছেদনটা একটু দেখি। টপে গাছ লাগানো, আচ্ছা একটা ল্যাবের একটা দিছে আর কি। তোমাদের কিছুক্ষণ পর দেখবে পাতা সহ গাছের টপে পলিথিনের ভিতরে কি হইতেছে, পলিথিনের ভিতরে বিন্দু বিন্দু পানি জমেছে, কিন্তু পাতাবিহীন গাছের টপে পলিথিনের ভিতরে কোনো পানি জমেনি। পাতাযুক্ত গাছের টপে পলিথিনের ভিতরে কেন বিন্দু বিন্দু পানি জমেছে এবং পাতাবিহীন টপে পলিথিনে কেন পানি বিন্দু বিন্দু জমেনি, এটাই আসলে এখানে বলছে যে উদ্ভিদ জীবনে প্রচ্ছেদন একটি অনিবার্য প্রক্রিয়া। প্রচ্ছেদনের ফলে উদ্ভিদের দেহ থেকে প্রচুর পানি বাষ্পাকারে বেড়ে যায়, এটা হচ্ছে মেন। প্রচ্ছেদনের কারণে উদ্ভিদের যে পানিগুলো আছে এগুলো প্রচুর পরিমাণে বাষ্পাকারে বেড়ে যায়, এতে উদ্ভিদের মৃত্যু হতে পারে। তাই আপাত দৃষ্টিতে উদ্ভিদের জীবনে প্রচ্ছেদনকে ক্ষতিকর প্রক্রিয়া বলে মনে হয়, এই জন্য প্রচ্ছেদনকে বলা হয় উদ্ভিদের জন্য একটি নেসেসারি ইভিল। তার মানে এমসিকিউতে আসতে পারে, উদ্ভিদের জন্য কি বলা হয়, একটা নেসেসারি ইভিল। হ্যাঁ, প্রচ্ছেদনের গুরুত্ব পড়বা। এই হচ্ছে তোমার এই ব্যাপন, প্রচ্ছেদন, অভিশ্রবণ এগুলোর আলোচনা। এবং নিঃসরণ তোমাদের হয়তো এখানে নাই। নিঃসরণ হচ্ছে আরেক জিনিস। হ্যাঁ স্যার, ক্লাস শেষ করেন, আমার মাথা খারাপ করছে। হ্যাঁ, মাথা আমারও খারাপ হয়ে গেছে, ক্লাসটা শেষ করে দিব, প্রবলেম নাই হাসান। আরেকটা লেকচার তারপরে শেষ আর কি, ক্লাস শেষ করে দিব। ঠিক আছে, লাস্ট লেকচার। তুমি চাইলে বের হইতে পারো, রেকর্ড ক্লাস দেখতে পারো, তোমার যদি প্রচুর পরিমাণ মাথা বিষয় বা ব্যথা হয়। শেষ, এই যে আজকের এটাই শেষ। এটা হচ্ছে উদ্ভিদের বংশবৃদ্ধি। উদ্ভিদের বংশবৃদ্ধি। যারা যারা বোরিং হচ্ছে তারা লিভ নিতে পারো, প্রবলেম নেই, কারণ হচ্ছে আমি আর তো তেমন ক্লাস নিব না, বাট তারপরও যতটুকু করাইতেছে আর কি, দেখো শেষ আর কি, শেষ টপিক। উদ্ভিদের বংশবৃদ্ধি। উদ্ভিদের বংশবৃদ্ধি বলতে কি বুঝাইছে, যে একটা উদ্ভিদ কিভাবে জন্মায় একটা স্থানে, অথবা এক স্থান থেকে অন্য স্থানে কিভাবে জন্মায়, এটা নিয়ে হচ্ছে আলোচনা। তো এই যে বংশবৃদ্ধি যেটা হয়, এটা দুইটা উপায় হইতে পারে, একটা হচ্ছে প্রজনন বা জনন। যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলা হয়। তার মানে এক জায়গা থেকে আরেকটা জায়গায় সৃষ্টি হওয়া, এবং সেটা অবশ্যই প্রতিরূপ হিসাবে, মানে একদম ওইটার মতো ক্লোন সৃষ্টি করা, ওইটাকে বলা হচ্ছে প্রজনন। প্রজনন বা জনন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে অযৌন আর একটা হচ্ছে যৌন। এই দুইটা হচ্ছে মুখস্থ করবা সবাই। প্রজনন জনন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে অযৌন এবং
যৌন জনন। অযৌন জনন কি? যে প্রক্রিয়ায় দুটা ভিন্ন ধর্ম জনন কোষের মিলন ছাড়াই জনন সম্পন্ন হয় তাই অযৌন জনন। যেমন ধরো এইখানে বলছে স্পোর উৎপাদন এবং অঙ্গজ জনন। স্পোর মানে হচ্ছে ডিম, তার মানে জনন প্রধান দুই প্রকার, একটা হচ্ছে স্পোর উৎপাদন এবং অঙ্গজ। এখন স্পোর কি? নিম্ন শ্রেণীর যারা উদ্ভিদটা আছে, যেমন ধরো ব্যাকটেরিয়া, তাদের ক্ষেত্রে এই স্পোরটা দেখা যায়। তারা হচ্ছে এই স্পোর প্রক্রিয়ার মাধ্যমে কি করে? জন্মগ্রহণ বা বংশবৃদ্ধি করে। আবার ধরো তোমার মশা, ওরাও কিন্তু একটা স্পোরের মাধ্যমে কি করতে পারে? বৃদ্ধি করতে পারে, বংশবৃদ্ধি। উদ্ভিদের দেহকোষ পরিবর্তিত হয় অণুজীববাহী, মানে এগুলা সবই অণুজীব, একটি অঙ্গের সৃষ্টি করে, এদের অণুজীব থলি বলে। অণুজীব থলির বাইরে যে অণুজীব উৎপাদন হয় তাকে বলা হইতেছে বহি অণুজীব। অঙ্গজনন কি? কোন ধরনের অযৌন রেণু বা জনন কোষ সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যে জনন ঘটে তাকে বলা হইতেছে অঙ্গজ জনন। যেমন ধরো একটা গাছ, এই গাছ থেকে আমি একটা জায়গা কেটে ফেললাম, কেটে ফেলার পর ওইখান থেকে আরেকটা জায়গা আমি লাগাইলাম, তখন কিন্তু মূলত ওইখানে অঙ্গজ থেকে, মানে এটা একটা অঙ্গ, এই অঙ্গজ থেকে আরেকটা অঙ্গজ কি হইতেছে? সৃষ্টি হচ্ছে। এই ধরনের জনন প্রাকৃতিক নিয়মে বা স্বতঃস্ফূর্তভাবে ঘটলে তাকে প্রাকৃতিক অঙ্গজ বলে। যখন কৃত্রিম ভাবে অঙ্গজ জনন ঘটানো হয় তখন তাকে কৃত্রিম অঙ্গজ বলে। প্রাকৃতিক অঙ্গজ জনন কোনগুলা? তিনটা আছে। দেহের খণ্ডায়ন আছে, হচ্ছে মূলের মাধ্যম আছে, হচ্ছে রূপান্তরিত কাণ্ডের মাধ্যম। তো রূপান্তরিত কাণ্ডের মাধ্যম যেগুলো আছে এগুলো আবার অনেকগুলো ভাগ করছে। একটা হচ্ছে টিউবার, যেটার মেইন উদাহরণ হচ্ছে আলু। এখন আলুর বৈশিষ্ট্য কি হইতে পারে? আলুর বৈশিষ্ট্য এরকম হইতে পারে, এর গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র কি থাকে? গর্ত থাকে, গর্ত। আলুর ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত থাকে, দেখতে দেখতে চোখের মতো, তাই এদের চোখ বলা হয়। প্রতিটি চোখ থেকে একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয়, যেটা হচ্ছে আলু বলছি রাইজোম। রাইজোম হচ্ছে মাটির নিচের ভূমির সমান্তরাল অবস্থান করে, কাণ্ডের মতো এদের পর্বসন্ধি এবং স্পষ্ট থাকে, এবং এদের অনুকূল পরিবেশে মুকুল বৃদ্ধি পায়, আলাদা আলাদা উদ্ভিদ উৎপন্ন করে। যেমন ধরো আদা, কন্দ বা বাল্ব বলা হয়। কন্দ কি? কন্দরের যদি উদাহরণ বলে, যেমন পেঁয়াজ, রসুন ইত্যাদি, এগুলো বেশিরভাগ হচ্ছে উদাহরণ করে রাখবে, আর কিচ্ছু না। স্টলেন, স্টলেন হচ্ছে যে কচুর লতি, তারপর হচ্ছে তোমার কচুর শাখা, এই জিনিসগুলা কে বলা হইতেছে স্টলেন। এই স্টলেনে মুকুল উৎপন্ন হয়, অথবা তোমার কচু অথবা পুদিনা পাতা, এগুলো কিন্তু এক ধরনের স্টলেনের মধ্যে পড়ে। বুলবিল, বুলবিল কি জিনিস? সেটা হচ্ছে কোন কোন উদ্ভিদের কাক্ষিক মুকুল সমূহ, কাক্ষিক মানে হচ্ছে মুকুলের একবারে শুরুর দিক, কাক্ষিক মুকুল সমূহ স্বাভাবিক না হয়ে একটি পিণ্ডের মতো আকার ধারণ করে, একে বলা হইতেছে বুলবিল। পাতার মাধ্যম এখানে আছে, একটু পড়বা। কৃত্রিম অঙ্গজ, যেমন কলম, শাখা কলম। তারপর হচ্ছে কলম এবং শাখা কলম কি জানো? কলম এবং শাখা কলম হচ্ছে এখান থেকেও কিন্তু তুমি আরেকটা বংশবৃদ্ধি করতে পারো, যেটা একটা উপায়, একটা মাধ্যম, একটা পদ্ধতি। এক উদ্ভিদের শাখা কেটে নিয়ে অন্য উদ্ভিদে সংযোজন করে, সেটাই হচ্ছে কলম। এবং শাখা কলম হচ্ছে তোমার পরিবেশকে উপযুক্ত যত্ন নিয়ে তা থেকে মূল পলব গজিয়ে নতুন চারা তৈরি করে, সেটাই হচ্ছে শাখা কলম। এবার আসলে যৌন জনন। যৌন জননের ক্ষেত্রে ফুলের যে প্রধান অংশ আছে পাঁচটা, একটা হচ্ছে বৃত্তি, একটা হচ্ছে দলমণ্ডল, পুংকেশর, স্ত্রীকেশর, পুষ্পাক্ষ, ফুলের ধরন। এগুলো হচ্ছে একটা কি, এটা আমি একটু আমাদের বেসিক 5 থেকে 10 মিনিট আমি একটু বলি। সেটা হচ্ছে এই যে পাতার 5টা অংশ থাকে, 5টা অংশের মধ্যে আমরা কি বললাম? বৃতি থাকে, পাপড়ি থাকে, পুষ্পাক্ষী থাকে, পুংকেশর থাকে, স্ত্রীকেশর থাকে। এইগুলা তোমার নরমালি একটা আদর্শ ফুলের একটা বৈশিষ্ট্য। এবং আদর্শ ফুল কাকে বলা হয়? যেমন ধরো জবাকে, জবা হচ্ছে আদর্শ ফুল, কারণ এই 5টা অংশই জবাতে থাকে। পুংকেশরের কাজ কি? স্ত্রীকেশরের কাজ কি? বা স্ত্রীর গর্ভমুণ্ড বলা হয়, এখানে গর্ভমুণ্ড বলে অনেকে। যে পাপড়ির কাজ কি? পাপড়ির কাজ হচ্ছে যে বৃত্তির পরের স্তর রঙিন এবং আকর্ষণীয় হয়, পরাগায়নে সহায়তা করে। দুই ধরনের, একটা হচ্ছে যুক্ত দলমণ্ডল, একটা হচ্ছে বিযুক্ত। পুংকেশরে যে বলছি পুংদণ্ড এবং পরাগধানী। পুংদণ্ড মানে হচ্ছে দণ্ডের মতো একটা কি এরকম থাকে আর কি, এই যে পুংদণ্ড। এবং পরাগধানী হচ্ছে একটা থলির মতো একটা জায়গা থাকে, থলির মতো, যেটা হচ্ছে পরাগ রেণু তৈরি করে তারা। স্ত্রীকেশর চতুর্থ স্তর এটা, যেমন গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। গর্ভাশয় কি? নিচের স্ফীত অংশ, নিচের স্ফীত অংশকে বলা হচ্ছে গর্ভাশয়। গর্ভদণ্ড হচ্ছে নলাকার অংশ, এবং গর্ভমুণ্ড হচ্ছে আঠালো বা লোমশ অংশ। আচ্ছা, এবার এখানে আসো আমরা পড়বো স্বপরাগায়ন এবং পরপরাগায়ন, পরে শেষ দিব আর কি। স্বপরাগায়ন হচ্ছে কি? যেটা পরাগায়ন নিজেদের মধ্যে ঘটে,
বলছে কি একই ফুলে বা একই গাছে ভিন্ন দুইটা ফুলের মধ্যে যখন ঘটে। আর পরপরাগণ হচ্ছে ভিন্ন দুইটা উদ্ভিদই আছে ওইটাই ঘটতেছে। যেমন ধরো কীট পতঙ্গের মাধ্যমে হইতে পারে পাখি বা বাদুড় শামুক, এগুলো একটা মাধ্যম হইতে পারে যেই মাধ্যমে তোমার এই পরপরাগণ গুলা ঘটে। অভিযোজন এগুলো একটু বাসায় পড়ে নিবা। তো এটাই হচ্ছে শেষ আর কি, কারণ হচ্ছে